তো গত এপিসোডে আমরা দেখেছি মানুষ কিভাবে মাটির টোকেনের সাহায্যে জিনিসপত্র আদান প্রদান করত এবং সেখান থেকে আস্তে আস্তে শিখে গেল কিভাবে সেই টোকেনগুলো দিয়ে মাটিতে ছাপ দিয়েও ইনফরমেশন স্টোর করা যায়। তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন। আজকে আমরা শুরু করব তার পরের ইতিহাসের গল্প নিয়ে। তো একবার যখন মানুষ এই ছাপ দিয়ে হিসাব কিতাব করা শিখলো, সেটা নতুন নতুন অনেক দরজা খুলে দিল। তো মেসোপটেমিয়া হলো বিরাট এলাকা, ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক, আরো কিছু দেশের কিছু অংশ মিলে এই পুরো এলাকাটা। তো এখানে বিভিন্ন অঞ্চলের মানুষ এই ছাপ দেওয়ার বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা শুরু করলো। তো কোনো এলাকার মানুষের হয়তো মনে হলো যে আমরা যখন ছাপই দিচ্ছি তখন আর কষ্ট করে এই টোকেন বানানোর দরকার কি, আমরা একটা কাঠি দিয়ে একটা মাটির ট্যাবলেটে বিভিন্ন রকম ছাপ দিলেই তো হয়, তাহলে আমাদের ফ্রিডমও বেশি, সেই কাঠি দিয়ে আমি বিভিন্ন শেপও আঁকতে পারবো। তো তখনই আবিষ্কার হলো ক্লে ট্যাবলেট বা প্রথম খাতা, আর স্টাইলিস বা প্রথম কলম, যেটা দিয়ে সেই ক্লে ট্যাবলেটের উপর মানুষ বিভিন্ন ধরনের ছাপ দিয়ে ইনফরমেশন স্টোর করা শুরু করে। তো এই ট্যাবলেটটা বর্তমান ইরাকের এক জায়গায় পাওয়া গিয়েছে। এখানে ডান পাশে দেখা যাচ্ছে তেলের বোতলের একটা শেপ আঁকা, আর এই গোল গোল সার্কেলের যে চিহ্ন এগুলো মানে হচ্ছে নাম্বার 10, আর এই কোণের চিহ্নগুলো নাম্বার 1। মানে বোঝা যাচ্ছে এখানে 33টা তেলের বোতলের কথা বলা হচ্ছে। তো কে জানে এটাই হয়তো মানুষের প্রথম ক্রেডিট কার্ড, যে একজন আরেকজনকে 33 বোতল তেলের বিনিময়ে কিছু একটা দিয়েছিল এবং সেই ইনফরমেশনটাকে এই ক্লে ট্যাবলেটে স্টোর করে রেখেছে। আবার এই ট্যাবলেটে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাপড়ের হিসাব। এটা ইরাকের উরুক শহরে পাওয়া গিয়েছে। আগে যেগুলো ক্লের টোকেন দিয়ে ছাপ দিয়ে ব্যবহার করা হতো, এখন সেগুলো খুব সহজেই স্টাইলাস দিয়ে ট্যাবলেটের উপর এঁকে ফেলা যায়। তো এখন পর্যন্ত এই ছাপ দিয়ে লেখালেখিটা মানুষ শুধুমাত্র হিসাব কিতাব রাখতে এবং জিনিসপত্র আদান প্রদানের কাজেই ব্যবহার করত। তো এরপর নগরগুলো যখন আস্তে আস্তে আরো বড় হতে থাকলো, নতুন নতুন চ্যালেঞ্জ আসতে থাকলো, কারণ অনেক মানুষ একসাথে বসবাস করা শুরু করলো। যেরকম খাজনা দিচ্ছে, কিন্তু কে দিচ্ছে, কে জমা নিচ্ছে, কার খাজনা বাকি পড়েছে, এই জিনিসগুলোও তো নথিভুক্ত করতে হবে। তো এই জন্যই মানুষের নামকে লিখে রাখার একটা পদ্ধতির দরকার হলো। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোকে প্রতীক আকারে ইনফরমেশন হিসেবে স্টোর করাটা কিন্তু সহজ। যেরকম আমি যদি বার্লির একটা সাইন আবিষ্কার করি, তাহলে সেই সাইনটা দিয়ে আমি বার্লি বোঝাতে পারি। সেভাবে ভেড়া, ছাগল কতই আর হবে। তো এভাবে প্রতীক বা আইকন দিয়ে কোনো কিছুকে যখন রিপ্রেজেন্ট করা হয় সেটাকে বলে লোগোগ্রাম। কিন্তু মানুষের নামের ক্ষেত্রে এই ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং, কারণ মানুষের নাম তো অনেক। সবার নামের জন্য যদি এক একটা করে আইকন বানাইতে হয়, সেটা তো কারো মনে থাকবে না এবং কেউ বুঝবেও না যে এটা কার নামের কথা বলতেছে। তো উরুক নগরীর মানুষজন একটা নতুন টেকনিক আবিষ্কার করলো, যেটা হলো ফোনোগ্রাম। মানে বিভিন্ন ধরনের সাউন্ড বা ধ্বনিকে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা। তো এটা শুরু হলো বিভিন্ন ধরনের পশু পাখি বা পরিচিত অবজেক্ট অথবা কোনো অ্যাকশন, সেগুলার যে নাম, সেই নামগুলাকে সাউন্ডে ট্রান্সফার করে সেটাকে একটা চিহ্ন হিসেবে প্রকাশ করা এবং সেই চিহ্নগুলোর কম্বিনেশনেই মানুষের নাম লেখা। আমি যেরকম বাংলা একটা উদাহরণ দিই, তো ধরে নিই আমাদের কোনো অক্ষর জ্ঞান নাই, মানে আমরা সরে সরে ক খ এবিসিডি কিচ্ছু জানি না। এখন আপনাকে আমি বললাম একজনের নাম তরিকুল, তো এই নামটা কোনো ধরনের অক্ষর ব্যবহার না করে শুধুমাত্র প্রতীক বা সিম্বল দিয়ে আমাকে কি বোঝাতে পারবেন? তো একটা উপায় হতে পারে, আপনি হয়তো একটা তরি বা নৌকার একটা সাইন দিলেন, তার সাথে কুল বা বড়োয়ের একটা সাইন আঁকলেন। তো এই দুইটা সাইন দেখে আমি বুঝলাম এটা হচ্ছে তরিকুল। তো এই ফোনোগ্রামের সুবিধাটা হলো আপনি এই কুল সাউন্ডটার জন্য যে প্রতীকটা বানালেন, সেটা কিন্তু আপনি অন্যান্য বিভিন্ন নাম বা শব্দেও ইউজ করতে পারবেন। যেরকম কারো নাম যদি হয় রফিকুল, সেখানেও কিন্তু আপনি এই একই সাইন ইউজ করতে পারবেন। তো এটা খুবই একটা সিম্পল উদাহরণ ছিল, কিন্তু আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা জানি ওই এলাকার মানুষ যে লেখালেখির পদ্ধতি আবিষ্কার করেছিল তাকে বলা হয় কিউনিফর্ম। তো কিউনিফর্মের শুরুর স্টেজটা হলো এটাকে বলা হয় প্রোটো কিউনিফর্ম, যেখানে বিভিন্ন ধরনের সাউন্ডকে পরিচিত শব্দের সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হতো। যেমন এই ছবিটায় কয়েকটা প্রোটো কিউনিফর্ম সাইন দেখা যাচ্ছে। যেমন মাথাকে ওরা বলতো সাক বা স্যাক, তো এই সাউন্ডটা এইরকম একটা মাথার সাইন দিয়ে প্রকাশ করত। তো একইভাবে হাত বা সু সাইনটা ছিল এমন, বার্লি বা সি এর সাইনটা ছিল এমন, আর এ বা আ এর সাইন ছিল এরকম। তো এই প্রোটো কিউনিফর্মই হলো আধুনিক লেখালেখির সূচনা।
মানে আমরা মুখ দিয়ে যেই সাউন্ডটা উচ্চারণ করতে পারি সেই সাউন্ডটাই আমরা লিখেও রাখা শিখে গেলাম। তো আমরা কিন্তু এখনো তাই করছি, যেমন অ, আ, ক, খ প্রত্যেকটা চিহ্ন দিয়ে এক ধরনের সাউন্ডকে রিপ্রেজেন্ট করি এবং এই চিহ্নগুলোর বিভিন্ন ধরনের কম্বিনেশনেই সব ধরনের লেখালেখি হয়। তো এরপরের কয়েক শত বছর ধরে বিভিন্ন এলাকার মানুষ এই সিম্বলগুলোকে অ্যাডপ্ট করে এবং আস্তে আস্তে এগুলোর শেপগুলো চেঞ্জ হয়ে বিবর্তিত হতে থাকে। তো সেই সময় ইরাকের উর শহরে একটা রাজকীয় সেমেটারি বা গোরস্থানের একটা কবরের ভেতর কয়েকটা স্বর্ণের পাত্র, অস্ত্রশস্ত্র এবং অলংকার পাওয়া গিয়েছে। তো এমনই একটা স্বর্ণের পাত্র যেটা সেই মৃতদেহটার একদম মাথার সাথে লাগানো ছিল, তার গায়ে একটা নাম লেখা দেখা যায়। সেটা হলো মেসকালাম ডুক বা মেসকালাম ডাগ। খুব সম্ভবত তিনি কোনো রাজা বা রাজপুত্র টাইপের কিছু ছিলেন। তো এটাই প্রথম আর্টিফ্যাক্ট যেটা দেখায় যে ব্যুরোক্রেসি বা হিসাব কিতাবের বাইরেও অলঙ্করণ বা আর্টওয়ার্কে প্রোটোক ইউনিফর্মের ব্যবহার শুরু হয়। তো প্রোটোক ইউনিফর্মের সিস্টেমটা আস্তে আস্তে চেঞ্জ হতে হতে একটা অর্গানাইজ এবং স্ট্রাকচার্ড রাইটিং সিস্টেমে দাঁড় হইতে আরো 500 বছরের মতো সময় লাগে। তো তখন মানুষ এই ইউনিফর্ম ব্যবহার করে বিরাট বিরাট লেখা শুরু করে, সাহিত্য, ইতিহাস, ধর্মগ্রন্থ। তবে আর্কিওলজিস্টরা ধারণা করেন এই বড় বড় লেখাগুলো শুরুটা হয়েছে ধর্মীয় লেখালেখির মাধ্যমে। এর মধ্যে অত্যন্ত বিখ্যাত একটা লেখা হলো এপিক অফ গিলগামেশ বা গিলগামেশের মহাকাব্য। সেটা গিলগামেশ নামক এক রাজার মিথোলজিক্যাল কাহিনী। এই মহাকাব্যটাও বেশ ইন্টারেস্টিং, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। তো ঠিক কাছাকাছি সময়ে সে এলাকার মানুষজন একটা নাম্বারিং সিস্টেম আবিষ্কার করেন। সেই নাম্বারিং সিস্টেমটার বেস তারা 60 বা 60 ধরে। আমরা যেরকম ডেসিমাল ইউজ করি, যেখানে আমাদের বেস হলো 10, সবকিছু 10, 100, 1000 এভাবে করে বাড়তেছে। তো সেই সিস্টেমটার বেস ছিল 60। তো সেটাকে বলা হতো সেক্সাডেসিমাল সিস্টেম। তো তারা 60কেই কেন বেস ধরে সেটাও একটা ইন্টারেস্টিং গল্প। তো আমরা যেরকম অনেকে হাতের কড়িতে গুনি 1, 2, 3, 4, 5, এটা মানুষ অনেক আগে থেকেই করে আসছে। তো সে এলাকার মানুষজন একটু ডিফারেন্টলি গুনতো। তো আমরা যেরকম হাতের এই দাগগুলো গুনি, তারা হাতের এই হাড্ডিগুলো গুনতো, ছোট ছোট যে হাড়গুলো আছে। তো এরকম এক আঙ্গুলে আমার 3টা গোনা যেত, 3টা হাড় আছে। তো আমি যদি এখন দেখি আমি এক হাতে কত গুনতে পারি, তাহলে আমি এক হাতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত গুনতে পারি, কারণ বুড়ি আঙ্গুলটা তো আমার পয়েন্টার। তো আমি যখন এক হাতে 12 গুনলাম, তখন আরেক হাতে এক আঙ্গুল উঁচা করলাম, তাহলে আমি বুঝলাম যে আমি একবার 12 পর্যন্ত গুনছি। তো আমি আবার 12 গুনলাম, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তো আমি যখন এইভাবে 5 বার 12 পর্যন্ত গুনলাম, সেটা হলো 5 বারং 60। তো এটাই হলো 60 নাম্বারটাকে বেস ধরার কারণ। তো এই নাম্বারগুলো ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করতো। যেরকম এই ক্লে ট্যাবলেটে দেখা যাচ্ছে একটা ইউনিক স্কোয়ারের ডায়াগোনালের একটা অ্যাপ্রক্সিমেট করা হচ্ছে। ধারণা করা হয় এটা খ্রিস্টপূর্ব 1800 সাল থেকে 16 সালের ভেতর তৈরি করা, এবং এটা খুব সম্ভবত কোনো একজন ছাত্র তৈরি করেছেন। তো সেই সেক্সাডেসিমাল সিস্টেমের কিছু ছাপ কিন্তু এখনো আমাদের আধুনিক জীবনেও আছে। যেরকম ঘড়ির কাঁটা, আমরা 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ঘন্টা, এখানে 60 কেন ধরি? এটা কিন্তু সেই সেক্সাডেসিমাল সিস্টেমেরই একটা ছাপ। আবার বিভিন্ন অ্যাস্ট্রোনমিক্যাল হিসাব কিতাবের জন্য আমরা কিন্তু ব্যবহার করি যে 60 আর্ক সেকেন্ডে 1 আর্ক মিনিট। তো সেই সময় ব্যাবিলনের মানুষজন কিন্তু এই অ্যাস্ট্রোনমিতে বেশ অ্যাডভান্স হয়ে গিয়েছিল, তারা সেগুলো ইউজ করতো, এবং সেই 60 বেস সিস্টেমগুলো এখনো আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করি। তো এটাই ছিল লেখালেখির আবিষ্কার এবং তারপরের কয়েক হাজার বছরের বিবর্তনের গল্প। মাটির টোকেন থেকে শুরু করে আজকের ডিজিটাল স্ক্রিন, আমরা আমাদের চিন্তা, আবেগ, গল্প, ইতিহাস সব কিছুই লিখে রাখি। আর এই লেখালেখির মাধ্যমেই আমরা আমাদের সভ্যতাকে এত দূর এগিয়ে নিয়ে আসতে পেরেছি। কে জানে আজ আমরা যা লিখছি তা হয়তো 1000 বছর পরে কেউ পড়ে ডিসাইফার করার চেষ্টা করবে যে এই লেখার মানে কি। ঠিক যেমন আজকে আমরা সেই প্রাচীন কিউনিফর্মের ট্যাবলেটগুলো নিয়ে ডিসাইফার করার চেষ্টা করি। লেখালেখি আসলে আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে। তো আমার আজকের গল্প এখানেই শেষ। গল্প কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।